গো মানে প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা হতে চললো আমি ভিডিও দিই না আমার এই চ্যানেলটাতে। তো কালকে রাতে খালি একটা শর্টস ছেড়েছিলাম। দুদিন ধরে এতটাই বিজি যাচ্ছি বাড়িতে ফ্যামিলির সাথে, তো যার জন্যই কিন্তু ভিডিওটা স্কিপ হচ্ছে। মানে আমি চেষ্টা করছি যে আমি একটা ভিডিও নিয়ে বসি, বাট আমি একদম টাইম ম্যানেজ করতে পারছি না। তো ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার না, সে হতেই পারে, ফ্যামিলি প্রায়োরিটি সবার আগে। তো একটা আধা দিন একটুখানি তো গন্ডগোল হতেই পারে। তো এবার ঘটনা হচ্ছে যে এখন আমি যে ভিডিও করব তার আগে আমি বলি যে অবশ্যই করে এই টপিকটাতে অনেকেই ভিডিও করেছো, সেটা হচ্ছে রিওর বিষয়টা, যেটা কিনা প্রিয়ার ক্ষেত্রে হয়েছে। গতকাল রাতে আমি যখন এই চ্যানেল থেকে লাইভে আসি তখনও কিন্তু আমাকে এই কথাটা তোলা হয়েছিল লাইভে, যে এরকম তুমি দেখেছো এপি ব্লগসের এরকম প্রিয়ার যে বাড়িতে পোষ্যটা আনা হয়েছিল, রিওর এরকম সাডেন এরকম ডেথ হয়ে গেছে। তো তোমার কি মনে হয় দিবা এই বিষয়ে? দেখো, আমি এই বিষয়ে আলাদা কোনো ভিডিও করিনি, করিনি, ইচ্ছে করেই করিনি। কিন্তু হ্যাঁ, অবশ্যই করে দুটো কথা না বললেই নয়, যেটা আমি এই ভিডিওর পার্টে আমি অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো, পোষ্য আমার বাড়িতেও আছে। অবশ্যই করে পোষ্যের তালিকায় তো ওকে আমি কখনোই ফেলি না। ও আমার বাড়িতে যেভাবে আছে, মানে আমি আমার জোনাইয়ের কথা বলছি, আর যারা সামনাসামনি দেখেছে যে জোনাইয়ের সাথে আমার বন্ডিংটা কোথায় আর ও আমার লাইফে কতটা ভ্যালুয়েবল পার্ট, তো সেটা অবশ্যই করে যারা আমাকে ক্লোজলি জানে তারা জানে। এবার ঘটনাটা কি হচ্ছে দেখো, আমরা যদি মনে করি অ্যাবি আমার ইচ্ছা হলো একটা পোষ্য পুষি, তো আমি বলবো এনো না, এনো না। কারণ অনেক সময় আমার যা অনেক সময় বলে যে, জানো তো, ওই আমার বাচ্চাগুলো, ছেলে মেয়েগুলো খুব বায়না করে মাঝে মধ্যে, মা এটা কিনে দাও কিনে দাও, কিন্তু আমার ঠিকই হয় না। আমি বললাম, প্রথমেই তাকে আমি বলে দিয়েছি এনো না। কারণ আমি জানি আমার যা কিন্তু খুব একটা বেশি কমফোর্টেবল না এইসব পেটসদের সাথে। তো সেই কারণে আমি বুঝতে পারি যে ও যদি ইন বাই চান্স যদি ও পোষ্য নিয়েও আসে, ওরা কিন্তু সেটাকে টেক কেয়ার করতে পারবে না। তো এদের কিন্তু পুরোপুরি একটা আলাদাই জোন দরকার। ওদের এই কমফোর্টটা ভীষণ পরিমাণে দরকার। যে ফ্যামিলিতে ওরা আসছে, সেই ফ্যামিলি যদি মন থেকে ওদেরকে অ্যাকসেপ্ট না করে, ওরা কিন্তু কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না। এটা আমার নিজস্ব ধারণা। কারণ আমার জোনাইকে এনেছি যখন, তখন অলরেডি আমার চিনু কিন্তু অনেকটাই ছোটো। 2018-র কথা বলছি, চিনু আমার 2016-তে হয়েছে। এবার তোমরা হিসাব করে নাও, 40 দিনের মাথায় আমি আমার জোনাইকে নিয়ে এসেছি, যখন জোনাইয়ের বয়স 40। এবার আমার চিনুর কতটা বয়স হতে পারে এবার সেটা তোমরা ভেবে নাও। জানুয়ারির 4 তারিখে জোনাই হয়েছে 18-তে, আর 40 দিনের মাথায় আমি ওকে নিয়ে এসেছি। এবার ব্যাপারটা কি জানো তো, তবে থেকে নিয়ে শুরু করে আজ অবধি ওর কেয়ারিং কিন্তু কোনো সময় গুলিয়ে যায়নি। আগে কিন্তু আমি আমার জোনাইকে খেতে দিই, এটা কিন্তু সত্যি কথা। বাড়িতে খাবার নামার পর, গরম ভাত নামার পর সর্বপ্রথম কিন্তু যদি ভাত কেউ খায়, সেটা হচ্ছে আমার জোনাই। ওকে খেয়ে আমি ছেড়ে দিয়ে দেন গিয়ে কিন্তু আমরা সবাই বসি খেতে, ঠিক আছে? কারণ ছেলেটা দুষ্টামি করে, এখানে যায়, চান করবো, দেরি করবো, স্কুল থেকে আসে, সমস্ত কিছু মিলে জোনাই কিন্তু সবার আগে খায়, রাতেও কিন্তু তাই। ইভেন ওর বাবাও কিন্তু সেম, মানে মিস্টার ঘোষও কিন্তু এসেই জিজ্ঞাসা করে, জোজোর খাওয়া হয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। এই একটা বিষয়। ও প্রথম, আমার হাজব্যান্ড পুরোপুরি স্ট্রিক্ট ছিল যে না, আনা যাবে না, কারণ আমি এর আগে বহু পাখি পুষেছি, আমার বাঁচেনি, মরে গেছে। ওর ভেতরেই একটা ভীষণ ভয় ছিল। আমি বললাম আমার রেসপন্সিবিলিটি, আমাকে আনার খালি পারমিশনটা দাও। তো তখন গিয়ে আমি আমার জোনাইকে আনি। তো জোনাই কিন্তু, আমি ওকে এইভাবেই মানুষ করেছি। ও কিন্তু পুরো ঘরে আমাদের পরিবেশের সাথে একদম ওতপ্রোতভাবে সুন্দরভাবে আর সেটা আলাদা করে বলার কিছু নেই। আর পড়ে রইল রিওর কথা। রিওকে যখন প্রিয়ারা এনেছে, আমি ওই বাচ্চাটাকে দেখার পর থেকে আমার কেন জানি না মনে হয়েছে যে বাচ্চাটা ভেতর থেকে ঠিক সুস্থ না। বাচ্চাটাকে দেখে আমার মনে হতো না। তারপরেও কিন্তু চেষ্টা যদি করতো, ভালোবাসা যদি সেই রকম পারতো, কারণ অবশ্যই করে প্রিয়ার বরের শখ ছিল একটা পোষ্য আনার, কিন্তু প্রিয়া কিন্তু অতটা কমফোর্টেবল বাচ্চাটার সাথে ছিল না। বাড়ির ফিমেল যদি না কমফোর্টেবল থাকে বাড়ির এরকম পোষ্যর সাথে, ইম্পসিবল সেখানে ট্যাকেল করা। বুঝতে পেরেছো? আমার বাপের বাড়িতে দুটো ল্যাব আছে, রানী আর গোলু। তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। গোলুকে তো রীতিমতন ভাই নিয়ে এসেছে, ও একদম প্রপার যত্নে, চেহারা দেখলে তোমরা মানে একদম গাম্বার যাকে বলে। এমনি ল্যাবরা একটু হেলদি হয়, তারপরে তো আমার গোলু তো একদম মানে সেই লেভেলের। রানীকে যখন এনেছে, রানীর যে মালিক ছিল, রানীকে সারাদিন খাঁচায় বন্ধ করে রাখতো আর রানীকে বেধড়ক মারতো। সেখান থেকে আমার ভাই তুলে নিয়ে এসেছিল যে না, রাখবো না, ও লোকটাকে ঝেড়ে ঝুড়ে ওর কাছ থেকে নিয়ে এসেছে, মানে ঝেড়ে মানে আচ্ছা করে দিয়ে। সেই রানীকে যদি এখন তোমাদের দেখাই না, তোমরা চোখ ধাঁধিয়ে যাবে। ভাবতে পারবে না যে কি ডগি নিয়ে এসেছিল আর তাকে কি বানিয়ে দিয়েছে আমার ছোটো কাকি। তাকে খাইয়ে দাইয়ে একদম সেই রকম, সবচেয়ে ওয়েল ম্যানার্ড। সবচেয়ে বড় কথা, মিশতে হেন কোনো মানুষ নেই যার সাথে ওরা মিশতে পারে না। ততটাই কাইন্ড, ততটাই সুইট যাকে বলে, বুঝতে পারছি? তো যত্ন সবার আগে দরকার। এই যে ভাইরাসটা, পার্বো ভাইরাস যে রোগটা এদের ভীষণ মারাত্মক, বাচ্চাটা সেই প্রপার যত্ন পায়নি। শখে আনা হয়েছিল, শখটা একটা প্রাণ খেয়ে নিল, যেটা আমার খুবই ভীষণ কষ্ট লাগে। যার জন্য আমি কিন্তু না এই বিষয়টার উপরে কোনো ভিডিও আলাদা করে করিনি। কারণ আমার কাছে এরা ভীষণ, মানে অলরেডি বিয়ের আগে যখন আমি একটাকে হারিয়েছিলাম, তখন সেই শোক আমার ভুলতে খুব কষ্ট হয়েছিল। তো আমি এই বিষয়ে যেতেই চাই না, ওই কারণে চলে গেছে, সেটা খুবই প্যাথেটিক। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, যদি শখ মনে করো, শখের বলি কোনো পোষ্যকে করো না। ভালোবাসা যদি দিতে পারো একটা ছোট্ট সন্তানের মতন, তাহলেই কিন্তু তাকে টেক কেয়ার করার জন্য রাখো।
আমি আশা করি বোঝাতে পারছি। চলো, এটা গেল তোর ওর বিষয়, যেটুকু আমার বলার ছিল সেটুকুই বললাম, এর বেশি আমার কিছু বলার নেই। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও, কারণ ওই যে হঠাৎ করে দেখলাম শুয়ের ভিডিও। হ্যাঁ রে, কি রে শু, মানে লাইক সিরিয়াসলি, মানে ব্যাপারটা হচ্ছে মানে কারা তারা যারা তোকে বলে তুই চাটিস? হ্যাঁ, কার ঘরে রাবণের ঘরে না না কার ঘরে রাবণের মতো 10টা মাথা, যে তোকে বলে যে তুই চাটিস? হ্যাঁ, সেই সব লোকের উদ্দেশ্যে বলছি আমি। কেন গো, তোমরা একটু পক্ষ বলতে পারো না? যে ও পক্ষে কথা বলে তোমরা ফট করে বলে দাও চাটে। কি চাটে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কি চাটবে বলো তো? নটি, কিছু মনে করিস না রে। দেখ, আমি একটা সবচেয়ে ভালো নাম দিই, যে নামটা আমি দিয়েছিলাম, যে নামে তুই খ্যাত, সেটা হচ্ছে দালাল। এই দেখ, এই নামটা বিশ্বাস করছু তোর সাথে না একদম ওতপ্রোতভাবে একদম আপ টু ডেটলি একদম মিশে যায়, বুঝতে পেরেছিস তো? মানে তোকে দালাল কে রে এইরকম মনে হয়, জানিস তো? মানে দালাল শব্দটা শুনলে পরেই না আমার তোর মুখটা মনে পড়ে যায়। ঘটনাটা সেটা না, খুব অন্যায় কথা এইরকম, মানে ভীষণই ইনসাল্টিং। চাটবি এ কি? আমরা নিজেদেরকে কত শুধরেছি, কত ভালো ভদ্র ভাষায় আমরা ভিডিও করছি, সেখানে গিয়ে যদি এই চাটাচাটি কথাটা আসে, এটা ভীষণ অফেন্সিভ কথাবার্তা। এগুলো মানে নেওয়াই যায় না। দেখ, এইখানে আমার বলার কোনো কারণ ছিল না। তুই হঠাৎ করে সায়ার দড়ি 49 নিয়ে তুই এত মাতব্বর হয়ে গেলি, মানে এত কিছু বললি, তাই ভাবলাম যে না আমি একটুখানি বলি। তার আগে বলি যে দেখ, এই যে তুই বলিস না, যতই তুই চেষ্টা করিস এই তোমরা বলো কেন আমি চাটি, হ্যাঁ, কিন্তু দেখ পুরো না তোকে দেখলে মনে হয় তুই একদম পাক্কা দালালি করিস। এবার তুই বলবি হ্যাঁ, দালাল কারা? যারা পয়সা নিয়ে কোনো একটা সদা করে। অবশ্যই তুই একটা বড় ব্লগারের সাথে সেই রকম সখ্যতা বা সেই রকম জায়গা তুই তৈরি করেছিস, যেখান থেকে তার ভালোবাসার মানুষগুলো তোকেও দেখবে অটোমেটিক্যালি। ক্যাশে পেমেন্ট নিচ্ছিস না, ভার্চুয়ালি অনলাইন পেমেন্ট নিচ্ছিস। কথাটা বুঝতে পারছিস তো? হ্যাঁ, ক্যাশে নিচ্ছিস না, তুই অনলাইন ডিল করছিস। কারণ তার পক্ষপাতী হয়ে তুই যখন ভিডিও করবি, অটোমেটিক্যালি তার ভালোবাসার মানুষগুলো তোর কাছে ইনক্লুড হবে। ওর যদি 40,000 হয়, তোর অ্যাটলিস্ট 10 হলে তো এনাফ, সেই লেভেলের, তাই না? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তুই সেখান থেকে রেভিনিউ জেনারেট করবি। রেভিনিউ জেনারেট করলে সেখান থেকে তোর আর্নিং হবে। তো সেই ঘুর ফিরকে তো সেই ডলারেই এলো না ব্যাপারটা। তো এই কারণের জন্য দালালি তোর থেকে ভালো ওয়াইটিতে কেউ খাটতে পারেনি। দেখ, আমিও কিন্তু ভালো দালাল হইনি। এই যে একটা কথা খুব উঠে এসেছে যে এমএসএল এর বিষয় নাকি, এমএসএল এর বাড়িতে লাল লাল ঝোলকে আমিও বদনাম করেছি। অ্যাকচুয়ালি আমি বদনাম করিনি। কথাটা কি হয়েছে, প্রপার ওয়েতে কেউ জানেই না কি কথা হয়েছে, যে কি বলেছি। যাই হোক, সেটা পরের ব্যাপার। আমি বলছি তো, আমিও সেই লেভেলে দালালি খাটতে পারিনি যেই লেভেলে তুই দালালি কেটেছিস। মানে তোকে না কোনো মতেই টেক্কা দিতে পারিনি, বিশ্বাস কর। মানে দালালিতেও আমি একদম মানে 0 পেয়েছি, বাট তুই কিন্তু 100-এ 100 পেয়ে গেছিস, বুঝতে পারছিস? আজকে তুই বলছিস যে ম্যান্ডু নাকি একদমই ঝগড়া করতে পারে না, তাই? রিয়েলি? কিন্তু দেখ, আমরা কিন্তু সচক্ষে দেখেছি এই ভোলে বাবাকে কোলে নিয়ে ও মাই ডগ সিচুয়েশনের মতন যেভাবে বলেছে তোকে, তখন রীতিমতন চোখে মুখে কিন্তু একটা সেই তেজ। এবার তুই বলছিস অন্য কাউকে উত্তর দেয়নি, তোকে দিয়েছে। কারণ তুই যেভাবে ওর পিণ্ডটা খেয়েছিস, আমার মনে হয় না অন্য কেউ খেয়েছে। অন্য যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা শুধুমাত্র ভিডিওতে যতটুকু দেখেছে ততটুকুর ওপরই বক্তৃতা দিয়েছে, বুঝতে পারছি? ততটুকুর ওপরেই বক্তৃতা দিয়েছে। কিন্তু তুই তো ওর সাথে মানে কাঁধ গেছিলিস দেওয়ার জন্য, যে আমার কাঁধেই মাথা রেখে শুতে পারি, আবার ওই কাঁধেই তোর ঘাটটাকে কেমন ঘচাং ফুক করতে হয় সেটাও তুই দেখিয়ে দিয়েছিলিস। এখন দেখছিস না যেটা কিনা মানুষ সাথে ঘটছে? খুবই খারাপ মানুষ, খুব খারাপ। এই একটা সময় এইরকম ম্যান্ডুও ভীষণ খারাপ ছিল, আর তোর কাছে এখন ম্যান্ডু এত ভালো, ঝগড়াই করতে পারে না, ভীষণ নিরীহ টাইপ। ওই জন্য তো তোকে হায়ার করেছে অ্যাজ এ দালাল। নালে ভাব, যে এত ভালো, সে নিজের ফ্যামিলির সম্পর্কে কি না তোকে দিয়ে বলিয়েছে। তুই তারই আদরের মাকে রক্ষিতা কাকিমা রক্ষিতা কাকিমা রক্ষিতা কাকিমা করে তো দুপুরবেলার মানে ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে তুই খাবার খেতিস না, তুই রক্ষিতা কাকিমার ওই মানে রক্তপান করতিস। সেটা কিন্তু তার মেয়ে তোকে প্রোভাইড করেছে। তার এত ভালো শাশুড়ি, এত ভালো শ্বশুরবাড়ি পাওয়ার পরেও তার শাশুড়ির নামে বদনাম। তার ননদ, যে কিনা ছোট্ট থেকে তাদের যেহেতু প্রেম, তার ননদের সাথেও একটা সেরকম সম্পর্ক, সেই ননদ কাকে ভাইফোঁটা দিয়ে তার সাথে প্রেম করে একই কম্বলের নিচে কি করেছে, সেই গল্পটাও তোকে দিয়ে বলানো করিয়েছে। আর তুই সেটা বলেছিস। তুই বলেছিস, আজকে তুই যতই বলিস, মানে তোকে যদি কেউ বলে যাও গিয়ে কাউকে খুন করে দাও, তুই তো গিয়ে খুন করে দিবি। কিন্তু তুই করেছিস। তুই দিনের পর দিন বিনা কারণে তুই তাদের ফ্যামিলিকে ছিঁড়ে খেয়েছিস, আর সেটা প্রোভাইড তোর একার দোষ না, এই ম্যান্ডুই করেছিল। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তুই যদি বলিস যে আজকে ম্যান্ডু ভীষণ ইনোসেন্ট, একদমই ঝগড়া করতে পারে না, এই জন্য ওয়ার্ল্ড ফেমাস যে ঝগড়ুটি, তুই খানদানি বলি ওই কারণে তোকে, মানে দজ্জাল খানদানি মহিলা, এটা তোর সাথে ভীষণ পরিমাণে যায়। মানে স্বাস্থ্য অনুযায়ী যায় না, বাট তোর ক্যারেক্টার অনুযায়ী যায়, বুঝতে পারছি? নাহলে ভাব, তোর সাথে আমার যেখানে একটা হালকা সখ্যতার পরেও যেখানে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, সেই কন্ট্রোভার্সির পার্টের মধ্যে কখনোই তোর ক্যারেক্টারে আমি হাত দিইনি, কোনো দিনও না। কিন্তু তুই তার পরিপ্রেক্ষিতে যখনই উত্তর দিতে বসেছিস, তুই আমাকে ক্যারেক্টারলি জাজ করেছিস। কথাটা বুঝতে পারছিস তো? মাইন্ড গাটার হতে হয়। আমি যদি পুরনো কিছু কথা তুলে নিয়ে আসি, নিয়ে এসে যদি অ্যাজ এ উদাহরণ তোকে ওই জায়গাটা বোঝাই যে এটা হয়েছিল, সেই কারণে এটা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কারো ক্যারেক্টারে হাত দিতে হবে না।
আমার তোকে আলাদা করে বলতেই লাগেনি ক্যারেক্টার, বাট তুই করেছিস। বুঝতে পেরেছি, যেখানে লাভ পাবি সেখানেই সম্পর্ক তৈরি করবি না। আমার সাথে লাভের ক্ষেত্রে তুই তো পরিষ্কার বলেই দিয়েছিস যে আমার নাম্বারই জোগাড় করেছিস, আমার এগেনস্টে কেস করবি বলে। বুঝতে পারছি তো ব্যাপারটা। আমার ঘটনা কি জানিস তো, আমি যখন যে সম্পর্কের মধ্যে যাই সেই সম্পর্কটাকে অ্যাটলিস্ট মনের দিক থেকে লয়াল রাখি। হ্যাঁ, এবার যেটা কিছু জিনিস ঘটেছে সেটা আমাদের হিউম্যান নেচার, আমরা অনেকেরটাই জানি না। এটা যখনই আমরা কারোর সাথে খুব বিশ্বাসযোগ্যতার সাথে, খুব মনের সাথে ইমোশনালি কানেক্টেড হই, তখন গিয়ে আমরা মনের দুটো কথা বলে ফেলি, রাগ, অভিমান, যেটাই বলো না কেন, হোয়াট এভার যেটা বসিয়ে নাও, সেটাকে সেই সিচুয়েশন অনুযায়ী আমি কখনো খারাপ মনে করি না, আর মনে করি না যে সেটা কখনো ভুল। কারণ মানুষের নেচার, যে মানুষ সেই সময় হয়তো হার্ট হয়েছে, আশা করেনি এই মানুষটা হয়তো তাকে এরকম করতে পারে, সেখান থেকে গিয়ে দুটো রাগ মানুষের বেরোয়। কিন্তু তুই তোরটা ভাব, তুই দিনের পর দিন এমন জিনিস যেগুলো কিনা ক্যামেরাতে দেখা যায়নি সেগুলোকে তুই এখানে এসে বুঝিয়েছিস, দিনের পর দিন সেই জিনিসগুলোকে নিয়ে মানুষকে কাটাছেড়া করেছিস, তুই তো মানে স্টেটমেন্ট পাস করে দিচ্ছিস। তো সেখানে দাঁড়িয়ে আজকে ম্যান্ডু যদি ক্যামেরা বন্ধ করে বলে যে ও আমাকে চোর বলেছে, আর ক্যামেরা অন করে সেই লোকটাকে অপমান করে, তো মানুষ তো সেটাই দেখবে যেটা অন ক্যামেরা দেখা গেছে, মানে ম্যান্ডির জঘন্য ব্যবহার কানা। সেখান থেকে গিয়ে মানুষ কন্ট্রোভার্সি করছে, আর সেখানে ম্যান্ডু গেছে রিল্যাক্সে ঘুরতে, ও হিসাবের উত্তর দিতে যাবে না, তার বদলে তোকে বসিয়ে দিয়েছে। আর তুই দালালির যে সেই লেভেলে বিরাজ করিস সেটা ভাই কারুর জানতে বাকি নেই। বুঝতে পারছি তো, একদমই তাই, সেটা কারুর জানতে বাকি নেই। ওয়াইটির বাজারে দাঁড়িয়ে সম্পর্ককে সেকেন্ডে সেকেন্ডে বদলাতে দেখেছি। কালকে যার চরিত্র হনন করা হয়েছে, পরশুদিন তার সাথেই মানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারা তৈরি করে ফেলেছে, এরকম ওয়াইটির বাজারে হয়েছে। কাল যাকে দেখেছি অন্যের কমেন্ট সেকশনে গিয়ে নোংরা থেকে নোংরাতর কমেন্ট তোর এগেনস্টে করেছে, আজকে সে তোর আপন লোক হয়ে গেছে। তো ওয়াইটির বাজারে ওই রিশ্তো কে ভি রূপ বদলতে হ্যাঁ, নয়ে নয়ে সাঁচে মে ঢলতে হ্যাঁ, এরকমই হয়। তো সেখানে বলার কিছু নেই। তুই কিনা যে নিজে একটা জলজান্ত ঝগড়ুটি, তোকে যদি হায়ার না করে তাহলে কি চলবে? তারপরে যদি তোকে কেউ বলে যে তুই চাটিস, এটা কত বড় অন্যায় করে ফেলছে বল, পক্ষে বলবে, যদি পক্ষে কথা বলিস, লাইক দালালি। বোঝাতে পারছি, লাইক দালালি। নাহলে ভাব না, আজকে ওয়াইটির বাজারে তোকে যে মাতাল সাব্যস্ত করে দিল, তাকে নাকি অন্য কেউ কিছু প্রোভাইড করেছে। ওহো বাবা, পারি না জানিস, বিশ্বাস কর পারি না। তুই সময় সুযোগ বুঝে ম্যান্ডিকে বিক্রি করবি, সেখানে বসে তুই রেভিনিউ আর্নিং করবি, সেই জায়গায় অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে কন্টেন্ট করতে বসলে তুই সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে বসে যাবি। কেন বলতে গেলি রুনাদিকে? হঠাৎ করে সায়াদুরির বিষয়টা কোথায় এসে গেল? সেখানে তো আসার কিছু নেই। রুনাদির সাথে আমার যেটা হয়েছে, রুনাদিও আমাকে অনেক শুনিয়েছে, আমিও রুনাদিকে একটা জায়গায় শুনিয়ে দিয়েছি। এবার রুনাদির 10 দিনের শোনানো বিষয়টা আমার একদিনেরটা ভারী পড়ে গেছে, কথাটা বোঝাতে পারছি? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবার আমার সন্তানকে যখন কোনো কটূক্তি করা হয়েছে, সেখানে এই রুনাদি আবার প্রোটেস্ট করেছে। এটা তো আমাদের ওয়াইটির পার্ট। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরস্পরের সাথে সময় অসময় যেখানটা আমাদের ভুল মনে হয়েছে সেখানে হস্তক্ষেপ করেছি, সেখানে আমরা বলেছি। কিন্তু সেই জায়গায় যখনই আমার সন্তানের দিকে আবার আঙুল উঠেছে, সেই রুনাদি যে কিনা আমাকে নিয়ে দুটো ভিডিও এক্সট্রা করতে ছাড়িনি, সেও কিন্তু এখানে প্রতিবাদ করেছে, আর তীব্র গলার সাথে প্রতিবাদ করেছে। যেটা ভাই যার বলার সেটা ভাই আমি বলবই। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে রুনাদি তোকে জায়গা মতো একটা কথা বলে দিয়েছে, সেই কথাটার এগেনস্টে কেন তুমি 49 যখন তোমাকে বলেছিল ঢাড়াঢড়ি ঢাড়া কাটা, তখন তো তুমি বলতে পারেনি তখন যে তুমি কাঁড়া হয়েছিলে, সেটা তো আর রুনাদি খেয়াল করেনি যে তখন তুমি কাঁড়া, বোবা, ল্যাংড়া, লুলা সব হয়েছিলে, সেটা তো বুঝতে পারিনি। রুনাদি তো যেখানে কন্টিনিউ করার বা যেখানে আমাকে রিপ্লাই করার, সেখানে রুনাদি পরিষ্কার করে দিয়েছে। তোর সেটাতে প্রবলেম কোথায়? তোর এটা উদাহরণ দেওয়ার জন্য এই টপিকটা এখানে টেনে না নিয়ে এসে তুই পরিষ্কারভাবে কন্ট্রোভার্সি কর। তুই তো বলেছিস কে কাকে নিয়ে কন্টেন্ট করলে আমার দেখার দরকার নেই, আমি আমারটা বোঝাবো। বাট তোকেও সেই নামতে হচ্ছে কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টেই, কারণ ম্যান্ডুকে বলছে। আহারে করুণা হয় জানিস, মানে দালালি রয়ে গেলি। বুঝতে পারছিস তো, যেখানে তোকে সোনা দিয়েছে সেইখানে তো যদি তুই মানে সোনা খেয়ে যদি নামাক হালালি, সোনা হালালি করিস, তাহলে সেইটা তো ভাই ভীষণই খারাপ দেখায় না বিষয়টা, তাই না? ভীষণই খারাপ দেখায়, এটা তো সত্যি মানা যায় না। যে আজকে যে কিনা যার মেয়ের কদিন আগে নিয়ে এত প্র্যাঙ্ক হলো, সেখানে তুই বসে গেলি, হঠাৎ করে তোর মনে হলো কেন তোরা তো নাকি এত কুটুকুটু সম্পর্ক, তোরা নাকি ফোনে ফোনেই সব কিছু বলে দিস। হ্যাঁ বনু জানিস তো, এটা করবি না, এটা করবি না, ওটা সেটা করবি, এইটা করবি, এটা তোর জন্য ভালো, এটা খারাপ। সেটা আবার ক্যামেরা করার কি আছে? সেটাকে ক্যামেরা বন্দি করার কি আছে? সেটাকে অ্যাজ এ ভিডিও প্রেজেন্ট করার কি আছে? ফোনেই বলে দিতে পারতিস। তখন মনে হয়েছে না, এই বিষয়টাকে অ্যাজ এ কন্টেন্ট করলে দুটো রেভিনিউ আর্নিং হবে, সে লাইভ হোক, যেটাও এমন গাতন দিয়েছে, মানে যে তোকে মাতাল সাব্যস্ত করেছো, তোমার ভাই যাকে তুমি সেদ্ধ খাইও আপন করতে পেরেছো, বুঝতে পেরেছো? আর তার বাড়ি থেকে সিনা গর্দান চেয়ে চেয়ে খেয়েছো, সিনা আর গর্দানের ওখান থেকে নেই। মানে আমি খালি ভাবি, কিছু মনে করিস না রে, হিরে শু ভীষণ কিন্তু তুই মানে মানে যেটাকে কী বলে, হ্যাঁ মানে খাওন দা, ডিম সহ্য হয় না কিন্তু মুরগির মাংস সহ্য হয়, ডিম হজম করতে পারিস না কিন্তু কারি কারি তেলের রসানো কষানো রান্না সহ্য করতে পারি, এটাই হলো ব্যাপার আর কি। মানে বলছি তুই ডিম খাস না, মানে আমাদের দাদা, নমস্কার, দাদাও ডিম ত্যাগ করে দিয়েছে, তাকেও কি দুটো ডিম করে দেওয়া যায় না? আহা, তোর জন্য কত স্যাক্রিফাইস করে বল শু, সেটা বড় কথা না, হতেই পারে স্বামী স্ত্রী বলে কথা, বউয়ের জন্য ডিম ছেড়ে দেবো, জলসা বড়ি বাত আছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে তোকে বোতল আলাদা করে অন্য ক্রিয়েটারকে পাঠিয়ে বলে দিল যে এই মালটা আমার বাড়িতে ছিল, এটাই খেয়েছে দাঁড়া, তুমি আবার কিন্তু বলতে যেও না, তাহলে কিন্তু ব্যাপারটা সেইখানে তুই আহা তাকে ক্ষমা করে দিলি। থাক না ভাই, তুই একটু না হয় দিদির মাতলামির কথাই বলেছে,
উল্টো দিকে অন্য লোকের দিকে আঙ্গুল তুলিস, একদম আঙ্গুল নিচে 20 कदम पीछे, বুঝেছিস তো? खुश रहने का दुनिया जले मरे एकदम सबको बोलने का আওয়াজ নিচে 20 कदम পিছে, বুঝেছিস তো? এটাই হলো আসল ব্যাপার। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই করে ওয়াইটি যতদিন থাকবে, সুয়ের দালালিও ততদিন থাকবে। দালাল রানী জিন্দাবাদ, বুঝতে পেরেছো তো? চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।